ও ডিয়ার লর্ড, ও ডিয়ার লর্ড, এ কি হয়ে গেল? এই দরজা যে আর খোলা যাবে না, আর খোলা যাবে না। লকটা ভুল কম্বিনেশনে লাগিয়ে ফেলেছে। ও মাই ডিয়ার লর্ড, কি হবে এবার? কি হবে? আগাথা, আগাথা মাই বেবি, তোমার কিচ্ছু হবে না সোনা, তুমি ভয় পেও না। কেউ একজন দরজাটা খুলে দাও না প্লিজ, ভেঙে ফেলো না দরজাটা। এই শহরে কি একটাও এমন মানুষ নেই যে এই দরজাটা খুলতে পারে? এমন কেউ নেই যে আমার আগাথা সোনাকে এই ভল্টটা থেকে বের করে আনতে পারে? আমার বাচ্চাটা ভয়ই না মরে যায়। অ্যানাবেল, বাবা, বাবা প্লিজ কাউকে বলো না দরজাটা খুলে দিতে। অ্যানাবেল, অ্যানাবেল, কেঁদো না অ্যানাবেল, অ্যানাবেল। আগাথা, আগাথা ভয় পাস না মা আমার। দেখ দেখ আমরা সবাই আছি এখানে। আগাথা, আগাথা মা আমার, ভয় পাস না। ছোট্ট ভল্টের ভেতর থেকে শুধু আগাথার ক্রমশ মৃদু হয়ে আসা কণ্ঠস্বর শোনা গেল। এই পরিস্থিতিতে কারোরই সম্বিত ছিল না। অ্যানাবেল তার হবু স্বামীর দিকে তাকালো। রাল্ফকে সে যতদিন ধরে চিনেছে, যেভাবে তার মতো খুঁতখুঁতে মেয়ের মন সে জয় করে নিয়েছে, তার কেন জানি না মনে হতো এই লোকটা সব কিছু সম্ভব করতে পারে। আকুল কণ্ঠে রাল্ফকে জড়িয়ে ধরে অ্যানাবেল বলে উঠল, এই দৃশ্য আমি আর সহ্য করতে পারছি না রাল্ফ। তুমি কি কিছুই করতে পারবে না? আগাথা, ওই ছোট্ট মেয়েটা ওই অন্ধকার বদ্ধ ঘরটার ভেতর। রাল্ফ, রাল্ফ শুনছ? প্লিজ কিছু একটা করো, কিছু একটা করো। রাল্ফ যেন অ্যানাবেলের আকুতির অপেক্ষাতেই ছিল। পাথরের মতো সে দাঁড়িয়েছিল এতক্ষণ। অ্যানাবেলের কান্নামাখা মুখটা আলতো করে দুই হাতে তুলে ধরল সে। তারপর অ্যানাবেলের গাউনে তার বুকের কাছে গুঁজে রাখা গোলাপটার দিকে নির্দেশ করে বলল, অ্যানাবেল, মাই লাভ, তোমার এই গোলাপটা দেবে আমায়? মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে আজকের গল্প ও হেনরির রচনা আ রিট্রিভড রেফরমেশন অবলম্বনে জিমি ভ্যালেন্টাইন। এই ছোট গল্পটি আমাদের দেশের বেশ কিছু স্কুলের পাঠ্যক্রমে থাকে। শুনছেন শৈশবের স্মৃতিমাখা জিমি ভ্যালেন্টাইন। অবশেষে জেল থেকে বেরিয়ে এলো জিমি ভ্যালেন্টাইন। প্রথমে তার 4 বছরের সাজা হয়েছিল, যার মধ্যে কেটে গেছে 10-10টা মাস। অথচ নিজের সম্পর্কে তার যা ধারণা ছিল, তাতে তার মনে হয়েছিল 3 মাসের বেশি তাকে কিছুতেই জেলের ভেতর থাকতে হবে না। জিমি ভ্যালেন্টাইনের মতো মানুষ, যার বাইরের দুনিয়ায় বন্ধু স্বজনের অভাব নেই, সমাজের উঁচুতলার লোকজনের সঙ্গে যার অবাধ ওঠা বসা, তাকে একবার জেলে ঢুকতে হলে সেখানে তার বেশি দিন থাকার কথা নয়। সেক্ষেত্রে তার চুল কেটে দেওয়া, সাজা ভোগের আনুষ্ঠানিক প্রস্তুতি নেওয়া, এসব রীতিনীতির দরকারই ছিল না। তারপরেও এতগুলো দিন তাকে ভেতরে কাটিয়ে দিতে হলো। তবু সব ভালো যার শেষ ভালো। 24 ঘন্টা আগেও কিন্তু জিমি ভাবেনি খোলা আকাশের নিচে মুক্ত হয়ে হেঁটে বেড়ানোটা আর সময়ের অপেক্ষা মাত্র। এই তো গতকালের কথা। কারাগারের জুতো কারখানায় বসে অক্লান্ত পরিশ্রমে জুতো সেলাই করছিল জিমি। হঠাৎ এক প্রহরী এসে তার নাম ধরে ডাক দেয়, এই যে জিমি ভ্যালেন্টাইন, চটপট উঠে এসো তো দেখি একবার। তোমাকে জেলার সাহেবের অফিসে যেতে হবে। খুব বেশি বাক্য ব্যয় না করেই জিমি ভালো মানুষের মতোই প্রহরীর সঙ্গে জেলার সাহেবের অফিসে যায়। সেখানে গিয়ে দেখা গেল জেলার সাহেবের হাতে ধরা একখানা কাগজ, তার মুক্তিপত্র। সকালেই গভর্নর তাতে সই করেছেন। কাগজটা জিমি নিল বটে, কিন্তু তার ভঙ্গি ছিল নিরাসক্ত, বা কিছুটা ক্লান্তই বলা চলে। আরে এই যে বাবা জিমি, তোমার জন্য একটা সুখবর আছে যে। আরে হ্যাঁ হ্যাঁ, কাল সকালে ফাইনালি তুমি ছাড়া পাবে।
এবার একটু নড়ে চড়ে ওঠো দেখি, একটু শুধরে যাও বরং। ওই সিন্দুক টিন্দুক ভাঙা এবারে বন্ধ করো। আরে বাবা, লোকটা তো আর একেবারে মন্দ নয়, তাহলে শুধু শুধু এইসব কাজে। সিন্দুক? আমি? জেলার সাহেব, আমি জীবনে কোনোদিনও সিন্দুক ভাঙিনি কিন্তু। ও তাই তো, তাই তো। জিমি ভ্যালেন্টাইন আবার সিন্দুক ভাঙলো কবে? কিন্তু ওই স্প্রিংফিল্ডের ঘটনাটা, সেখানে ধরা পড়ে গেলে কিভাবে বলো তো? ভ্যালেন্টাইনকেও শেষমেশ কিনা জেলের ঘানি টানতে হলো। মনে হচ্ছে কোনো রাঘব বোয়ালকে বাঁচাতে গিয়ে নিজেই ফেসে গেছো। তাই কি? নাকি ওই বুড়ো জাজের তোমার বিরুদ্ধে কোনো পুরনো রাগটাগ পোষা ছিল, একেবারে সোজা জেলে পাঠিয়ে দিলে? আসলে তোমাদের মতো নিরীহ গোবেচারা লোকজনদের সঙ্গে এরকমটাই হয়, তাই না? কি যে বলছেন জেলার সাহেব, আমি আমি তো কোনোদিনও জীবনে কখনো স্প্রিংফিল্ডেই যাইনি। ক্রোনিন, যাও, একে ভেতরে নিয়ে যাও। আর হ্যাঁ, জিমির বাইরে যাবার পোশাকগুলো একটু গুছিয়ে দিও, কেমন? ঠিক সকাল 7টায় তালা খুলে দেবে। ভ্যালেন্টাইন, তুমি বড়ই ধূর্ত, তাই এখান থেকে বেরিয়ে কি করবে না করবে সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। তবে আরও একবার বলছি, আমার কথাগুলো একবার ভেবে দেখো। পরদিন ঠিক সকাল 7:15 নাগাদ জিমি জেলার সাহেবের দপ্তরে হাজির হলো। তার পরনে নতুন রেডিমেড স্যুট, পায়ে পালিশ করা বুট জুতো। জেল থেকে মুক্তির প্রমাণস্বরূপ সরকার প্রদত্ত পোশাক এগুলি। জেলের একজন কর্মী তাকে একটা রেলের টিকিট আর $5 একটা নোট দিল। ওয়ার্ডেন জিমিকে ডেকে বললেন, নাও জিমি, একটা চুরুট নাও। থ্যাংক ইউ। অনেক অনেক শুভ কামনা রইল মিস্টার ভ্যালেন্টাইন। তোমার সঙ্গে এখানে আর দেখা না হলেই আমার ভালো লাগবে। সরকারি কাগজে লেখা 9762, গভর্নর কর্তৃক ক্ষমাপ্রাপ্ত। মুখে একটা জ্বলন্ত চুরুট নিয়ে জেল থেকে অতঃপর বেরিয়ে এলো মিস্টার জিমি ভ্যালেন্টাইন। ঝলমলে একটা দিন। এই এতগুলি দিন জেলের 4 দেওয়ালের অন্ধকারের মধ্যে কাটাবার পর এই রোদে তার চোখ দুটো যেন একটু ধাঁধিয়েই গেল। সামনে চওড়া রাস্তা, নতুন আশা, নতুন জীবনের হাতছানি। জিমির কানে তখনও বাজছে জেলারের বলা কথাগুলো। সুস্থ হয়ে বাঁচার এই সুযোগটা আর হাতছাড়া করো না। রোদ ঝলমলে সুন্দর দিন। মৃদুমন্দ হাওয়ায় দোলায়মান সবুজ গাছ, ফুলের সুবাস, সবকিছু উপেক্ষা করে জিমি হনহন করে হেঁটে চলল। তার গন্তব্য বিশেষ একটি রেস্তোরাঁ। মুক্তির প্রথম মিষ্টি আনন্দের স্বাদ পেল সে রোস্টেড চিকেন আর হোয়াইট ওয়াইনে চুমুক দিয়ে। তারপর কিনে নিল এক প্যাকেট চুরুট। হ্যাঁ, জেলার সাহেবের দেওয়া চুরুটের চেয়ে আরেকটু উঁচু মানের চুরুট। খাওয়ার শেষে জিমি রওনা দিল রেল স্টেশনের দিকে। গেটের কাছে বসে থাকা অন্ধ লোকটার টুপিতে একটা সিকি ছুঁড়ে দিয়ে সে উঠে বসল ট্রেনে। তিন ঘন্টা পরে নামলো স্টেট লাইনের কাছেই একটা ছোট শহরে। এই শহর জিমির পরিচিত। শহরে পৌঁছেই মাইক ডোলনের ক্যাফেতে ঢুকতেই মাইক তাকে পেয়ে জড়িয়ে ধরল। মাইক, Oh, Jimmy, my friend. Finally you are here, my boy. দুঃখিত ভাই, এর চেয়ে জলদি আর কিছু করা গেল না। ঠিক আছে। আসলে বোঝোই তো, তোমার রেপুটেশনটা তো বেশ। তার উপরে স্প্রিংফিল্ড থেকে একটা প্রতিবাদ শুরু হয়েছিল, সেটাই কটা দিন নষ্ট হয়ে গেল। আর এদিকে ওই ব্যাটা গভর্নরও কিছুতেই বাগে আসছিল না। এতগুলো গ্যাটের কড়ি খসিয়ে তবে না সই করতে রাজি হলো। তা ব্রাদার, এখন একটু বেটার লাগছে তো? হ্যাঁ মাইক, আমি ঠিক আছি। আচ্ছা,
আমার ঘরের চাবিটা তোমার কাছে আছে তো? অফকোর্স জিমি মাই বয়, এই যে ধরো। থ্যাংক ইউ। চাবিটা নিয়ে জিমি সোজা ক্যাফের ওপরের তলায় চলে গেল। এই দোতলায় সারে সারে কয়েকটা ঘর। পেছনের দিকের একটা কামরার দরজা খুলল সে। ভেতরে একটা ভ্যাপসা গন্ধ। জিমি জানলাটা খুলে দিল। তার ধরা পড়া দিন ঠিক যেখানে যা কিছু ছিল এখনো সব সেই রকমই আছে। মেঝের ওপর পড়ে আছে একটা সাদা বোতাম। বোতামটা হাতে তুলে নিল জিমি। তার মুখে খেলে গেল এক ঝলক হাসি। বেন প্রাইসের কলারের বোতাম। দুঁদে গোয়েন্দা বেন প্রাইস। সেদিন ধাক্কাধাক্কিতে জিমির হাতে কখন যেন উঠে এসেছিল বোতামখানা। আঙুলের এক টোকায় জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দিল সে বোতামটা। মুহূর্তের জন্য প্রাইসের মুখটা মনে ভেসে উঠল জিমির। ক্লান্ত, ঘর্মাক্ত আর হতাশা মাখা বেন প্রাইসের মুখখানা। পুলিশ দপ্তরের বিশ্বস্ত এবং চৌকস গোয়েন্দা বেন প্রাইস। জিমির মুখে হাসির রেখা ফুটে উঠল। জিমির জামিন পাওয়ার খবর এতক্ষণে নিশ্চয়ই জেনে গেছেন বেন। খবরটা শুনে তার মনের অবস্থা যে কি হতে পারে সেটা ভেবেই জিমির বেশ মজা লাগল। তারপর দেওয়ালের গায়ে ঠেকিয়ে রাখা ভাঁজ করা একটা বিছানা টেনে নিয়ে জিমি দেওয়ালের একটি প্যানেলের ভেতরে হালকা ঠেলে দিল। নিখুঁত যান্ত্রিক কৌশলে বেরিয়ে এলো একটা র্যাক। তার ভেতর থেকে সে টেনে বের করল ধুলো ভরা একটা স্যুটকেস। অত্যন্ত সুন্দর কারুকার্য করা স্যুটকেসটা খুলে মুগ্ধ নয়নে তাকিয়ে রইল ভেতরের যন্ত্রপাতির দিকে। তার দীর্ঘদিনের সঙ্গী এইসব যন্ত্র, জিমি ভ্যালেন্টাইনের যন্ত্র। সিধেল চুরির এমন সব যন্ত্রপাতি এই গোটা পূর্বাঞ্চলের সর্বশ্রেষ্ঠ সংগ্রহ। কি নেই তাতে? পুরো দস্তুর একটা সেট। বিশেষ উত্তাপে ইস্পাতের তৈরি সর্বাধুনিক ড্রিল মেশিন, খাঁজ কাটার, তুরপুন ঘোরাবার, ছিদ্র করবার ও আঁটবার হাতিয়ার, লোহা বাঁকানোর জিমি ক্ল্যাম্প, এমনকি তার নিজের আবিষ্কার করা 2-3টে নতুন যন্ত্রও আছে, যা বানাতে জিমির প্রায় $700 খসে গিয়েছিল। আধ ঘন্টার মধ্যেই জিমি নিচে ফিরে গেল। পরনে রীতিমতো ধোপদুরস্ত পোশাক, হাতে সুটকেস। ও জিমি ভ্যালেন্টাইন, লুকিং লাইক এ পারফেক্ট জেন্টলম্যান। থ্যাংক ইউ। কি ভাইয়া, হাতে কাজ টাজ আছে বলে মনে হচ্ছে? কাজ? কি কাজ বলো তো? ঠিক বুঝলাম না কথাটা। ও মাইক, তুমি হয়তো জানো না, আমি এখন নিউ ইয়র্ক অ্যামালগামেটেড শর্ট স্ন্যাপ বিস্কিট ক্র্যাকার অ্যান্ড ফ্রাজলড হুইট কোম্পানির একজন রিপ্রেজেন্টেটিভ। বলো কি ব্রাদার, একেবারে বিস্কিট কোম্পানি? ইয়েস। বেশ বেশ বেশ, তাহলে এই খুশিতে এক গ্লাস সেলজার অ্যান্ড মিল্ক হয়ে যাক না কেন? মানে না বললে চলবে না, না বললে চলবে না। আরে আমি তো জানি তুমি ওই হার্ড ড্রিঙ্কসগুলো একেবারে পছন্দ করো না। মাইক, সকাল সকাল। ঘরটা ধোঁয়ায় ভরা। পুরনো টেবিলের ওপর ফাইলের স্তূপ, ছাই ভরা অ্যাশট্রে, দেওয়ালে বিবর্ণ ক্যালেন্ডার। বাইরে সন্ধে নেমেছে। জানলার কাছে ধুলো জমে থাকা আলো টিমটিম করছে। টেবিলের ওপর রাখা ফোনটা বেজে উঠল। হ্যালো, বেন প্রাইস বলছি। হ্যাঁ, খবর কি? ওপাশে কয়েক মুহূর্তের নীরবতা। তারপর ভেসে এলো একটা শুকনো সংযত কণ্ঠ। স্যার, জিমি ভ্যালেন্টাইন জামিন পেয়ে গেছে। আজ সকালেই জেল থেকে বেরিয়ে গেছে লোকটা। বেন ফোনটা আস্তে করে রেখে দিলেন। ঘরটা একদম চুপ। তার চোখ মুখ জুড়ে স্পষ্ট হতাশার ছায়া। বেরিয়ে গেল, আবারও বেরিয়ে গেল। মাসের পর মাস পেছনে ছুটেছি,
শীতের রাতে স্টেশনের কাঠের বেঞ্চে বসে কফির তলানি খেয়েছি, কখনো ট্রেনে, কখনো কাদামাখা রাস্তায়, আর শেষে শেষে সব মাটি। এতগুলো দিন শুধুমাত্র একটা ক্লু পেতে ঘন্টার পর ঘন্টা ধুলো জমা ফাইলের ভেতর মুখ গুঁজে পড়ে থাকা। শুধু একটা নাম, একটা কোনো চিহ্ন, একটা আঙুলের দাগের জন্য হন্যে হয়ে ঘুরেছি। যদি যদি কোনোভাবে লোকটার নাগাল পাওয়া যায়। কি করিনি। আর আজ শুধু এক টুকরো সরকারি কাগজে সই, সামান্য কটা টাকা, আর আর ওই ভারী দরজাটা কি অনায়াসে খুলে গেল, যেন জিমি ভ্যালেন্টাইন আর 5টা সাধারণ ক্রিমিনালের মতোই। সাধারণ ক্রিমিনাল? যে লোক হাসতে হাসতে সেফ খুলে ফেলতে পারে, ঘটনাস্থল থেকে চোখের পলকে রীতিমতো গায়েব হয়ে যেতে পারে কোনো রকম চিহ্ন না রেখে, যার পেছনে 3-3টে ডিস্ট্রিক্টের পুলিশ হয়রান হয়, সে কি সাধারণ ক্রিমিনাল? না, জিমি ভ্যালেন্টাইন কোনো সাধারণ অপরাধী নয়। লোকটা কোনো সাধারণ মানুষই নয়, ঠিক যেন একটা ছায়া, ছদ্মবেশধারী একটা ধূর্ত মানুষ। আইনকে রীতিমতো বুড়ো আঙুল দেখানো একটা অপরাধী, আর সেই অপরাধী এইভাবে এত সহজে বেরিয়ে গেল। আর আমি, এই বেন প্রাইস, ডিটেকটিভ ডিপার্টমেন্টের গর্ব, সে আমি কিচ্ছু করতে পারলাম না। চুপ করে বসে রইলাম গাদা গাদা ফাইলের নিচে, পুরনো সিগারেটের গন্ধে ভরা এই ছোট্ট অফিস ঘরে। সব পরিশ্রম, সব ঘাম ঝরানো, রাতের পর রাত জুড়ে নির্ঘুম তদন্ত, শেষমেশ কি এসবের কোনোই অর্থ নেই? ঠিক আছে জিমি ভ্যালেন্টাইন, এইভাবে ছাড়া পেয়ে গিয়ে তুমি যদি ভেবে থাকো যে আমি এই বেন প্রাইস হার মেনে যাবে, তাহলে ভুল করবে। না ভ্যালেন্টাইন, এই খেলা কিন্তু এখনো শেষ হয়নি। I will see you soon. ভ্যালেন্টাইন 9762 জেল থেকে খালাস পাওয়ার 1 সপ্তাহ পরে ইন্ডিয়ানা স্টেটের রিচমন্ড শহরে ঘটে গেল একটি সুপরিকল্পিত পরিচ্ছন্ন সিন্দুক ভাঙার ঘটনা। অপরাধীর কোনো সূত্রই মিলল না। খোয়া গেল $800। তার ঠিক 2 সপ্তাহ পর লোগান স্পোর্টে ঘটে গেল আরেকটি বেশ অন্য রকমের চুরি। একটা নতুন পেটেন্ট করা উন্নত মানের বার্গলার প্রুফ সিন্দুক এমনভাবে ভাঙা হলো যেন সিন্দুক নয়, মোলায়েম মাখনের মধ্যে দিয়ে ছুরি চালানো হয়েছে। আর সিন্দুকের ভেতর থেকে উধাও হয়ে গেছে প্রায় $1500 কারেন্সি নোট। আর ঠিক এই ঘটনাতেই নড়ে চড়ে বসলেন দুর্বৃত্ত শিকারীরা। এই চোর কোনো যেমন তেমন সাধারণ চোর তো নয়, নানানভাবে সে তার চুরির পদ্ধতির মধ্যে দিয়ে নিজের অনন্যতারই যেন প্রমাণ রেখে যাচ্ছে। চুরি করতে গিয়ে এই চোরটি কোনো বাঁধা ধরা নিয়ম মানে না। পরপর ক্রমাগত চুরির ঘটনা ঘটে চলেছে, অথচ চোরের কোনো হদিশই মিলছে না। এ যেন পুলিশ দপ্তরের পক্ষে এক জোরালো অপমান। ওপর মহল থেকে আবারও তদন্তের ভার গিয়ে পড়ল দুঁদে গোয়েন্দা বেন প্রাইসের ওপরেই। লোগান স্পোর্টের চুরির ঘটনার সবচেয়ে চমকপ্রদ দিকটা ছিল এই যে চুরিতে খোয়া গিয়েছে শুধুই ব্যাংক নোট। সিকিউরিটি ডকুমেন্টস বা রূপোয় হাত পর্যন্ত দেওয়া হয়নি। বেন প্রাইস চুরি করার পদ্ধতি জেনে খুব একটা যে বিস্মিত হলেন তা নয়, বরং ঘটনার তদন্ত করার সময় সহকর্মী অফিসার বার্নির সঙ্গে পরপর ঘটনা পরম্পরা সাজাতে গিয়ে তিনি নিজের মানসচক্ষে যেন সেদিনের রাতের পুরো ঘটনাটাই স্পষ্ট দেখতে পেলেন। এ তো কোনো সাধারণ চুরি নয়,
রীতিমতো ম্যাজিশিয়ানের ভেলকি বলতে হয়। বার্নি, আমি ব্যাংকের ঘটনাটা পরিষ্কার দেখতে পাচ্ছি। ওই বিশেষ চোর বেশ গভীর রাতে ব্যাংকে ঢুকেছিল। গেটের ওই লোহার তালাটা তার কাছে নতুন কিছুই নয়। আঙুলের নিখুঁত প্যাঁচ, সামান্য একটু টান, আর তারপরই সেই বহু প্রতীক্ষিত ছোট্ট শব্দটা। রাইট। ভল্টের ভেতরে রূপো রাখা ছিল না। যত লোভনীয়ই হোক না কেন, অত ভারী জিনিসের উপরে আমাদের এই চোর সময় নষ্ট করবে না। যা নিয়ে পালাতে গেলেই আওয়াজ হওয়ার ঝুঁকি, অর্থাৎ ধরা পড়ে যাওয়ার আশঙ্কা। আবার ভল্টের নিচের দিকেই ছিল সিকিউরিটি পেপারস। বুঝলে না, ওগুলো ছুঁলেও যে ঝামেলা। অত কাগজ একসঙ্গে নিয়ে যাওয়া, তার উপরে কাগজ ভাঙানো, সে অনেক ঝক্কি। না না না, কখনো না। এই মানুষটা ঝামেলা একেবারেই পছন্দ করে না। তাহলে তাহলে আর কি, এই তো পাশেই রাখা আছে নতুন কড়কড়ে নোটগুলো। হালকা, কোনো আওয়াজ নেই, আর ভয়ানক মূল্যবান। এই তাজা কাগজের গন্ধ তার বহু পরিচিত। এই তো স্পষ্ট দেখতে পাচ্ছি। কাগজগুলো তুলে নিচ্ছে ধীরে ধীরে, অত্যন্ত সচেতনভাবে, যেন প্রয়োজনের বেশি একটা শব্দও না হয়। তাড়াহুড়ো নেই, লোভ নেই, শুধু দক্ষতার প্রদর্শন। কাজ শেষ করেই লোকটা সব কিছু আবার আগের মতো গুছিয়ে রেখে দিল। হ্যাঁ, এটাই তো তার স্টাইল। কোনো চিহ্ন নেই, এতটুকু অসতর্কতার প্রমাণ নেই। সকালে ব্যাংক খুলবে, লোকজন আসবে, কিন্তু কেউ কিচ্ছুটি বুঝবে না। শুধু হিসাবের খাতায় থেকে যাবে একটা ঘাটতি, নীরব, ব্যাখ্যাহীন। আই সি। আর তারপর জেফারসন সিটি, একেই তো পুরনো ব্যাংক, সব সিস্টেমে সেই আদ্যিকালের। সেখান থেকে গায়েব হয়ে গেল $5,000। শুধু নোট, আর কিচ্ছু নয়। বারবার বারবার সেই একই পদ্ধতি, সেই একই হাত সাফাইয়ের নিখুঁত খেলা। না, আর কোনোই সন্দেহ নেই আমার, যে মানুষ রূপোর লোভে পা দেয় না, অত দামি ব্যাংক পেপারস ছুঁয়েও দেখে না, শুধু তুলে নেয় নোট, সে সাধারণ চোর নয়। সে নিজের নিয়মে খেলে। আর এই বিশেষ লোকটির নাম আমার খুব ভালো করে জানা আছে, জিমি ভ্যালেন্টাইন। বলেই বেন অফিসার বার্নির দিকে তাকিয়ে হেসে উঠলেন। বললেন, বার্নি, আমি নিশ্চিত দ্য গ্রেট থিফ জিমি জেল থেকে বেরিয়ে আবারও কাজে লেগে পড়েছে। এই যে কম্বিনেশন নবটা, এটা তো ঠিক যেন ভিজে মাটি থেকে কচি ঘাস টেনে তুলে ফেলার মতো অনায়াসে উপড়ে ফেলা হয়েছে। এটা একমাত্র ভ্যালেন্টাইনের নিজের বানানো ক্ল্যাম্পের দ্বারাই করা সম্ভব। ঠিক। আর এই যে এই তালাগুলো দেখো, কি চমৎকার কৌশলেই না খুলে ফেলা হয়েছে। ভাবা যায়, ড্রিল পর্যন্ত করতে হয়নি। হ্যাঁ হ্যাঁ, একেবারে ঠিক বুঝেছি, ভ্যালেন্টাইন। ইয়েস, আই গেস আই ওয়ান্ট মিস্টার ভ্যালেন্টাইন। আর একবার ধরা পড়ুক জিমি, আর একবার শুধু তাকে আমি জেলের ঘানি টানাই, আর তাকে রেহাই দেওয়া চলবে না। তাকে এবারে পুরো সাজাই ভোগ করতে হবে, করতেই হবে। বেন জিমির স্বভাব, চালচলন ইত্যাদি বেশ ভালোই জানতেন। স্প্রিংফিল্ডের তদন্ত করার সময় তিনি লক্ষ্য করেছিলেন, জিমির দক্ষ জিমন্যাস্টদের মতো লাফিয়ে পালাবার ক্ষমতা, চোখের নিমেষে উধাও হয়ে যাওয়া, কোনো সঙ্গী ছাড়াই একা একা কাজ করা, এবং তার সঙ্গেই সভ্য ভদ্র সমাজের আড়ালে নিজেকে নিখুঁতভাবে লুকিয়ে রাখা। এই সব কৌশলই তাকে ধরা পড়ার হাত থেকে বারবার বাঁচিয়ে একরকম অপ্রতিরোধ্য করে তুলেছিল। এক বিকেলে জিমি ভ্যালেন্টাইন আর তার সুদৃশ্য স্যুটকেসটি পৌঁছল এলমোর শহরে।
আর্কানসাসের ব্ল্যাক জ্যাক এলাকায় রেল রাস্তা থেকে 5 মাইল দূরে ছিমছাম একটি শহর হল এই এলমোর। জিমির পরনে স্পোর্টসম্যানের পোশাক, চেহারাও সুঠাম, ঠিক যেন কলেজ ফেরত তরুণ কোনো খেলোয়াড়। শহরে পৌঁছেই সে পা বাড়ালো হোটেলের পথে। কিছু দূর গিয়ে একটু থমকে দাঁড়ালো সে। জিমির আপাত নিরাসক্ত চোখ দুটো কেমন যেন উজ্জ্বল হয়ে উঠল। সামনেই রাস্তা পার হচ্ছে এক যুবতী, রূপ যেন ঝরে পড়ছে তার। রাস্তা পেরিয়েই কোণের একটা বিল্ডিংয়ের দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ল সেই যুবতী। জিমি মুগ্ধ চোখেই গেটের ওপর টাঙানো সাইনবোর্ডটা দেখে নিল, দি এলমোর ব্যাংক। কিন্তু ততক্ষণে 4 চোখ মিলে গিয়েছে। তরুণীর সুগভীর নীল চোখে চোখ রেখেই জিমি যেন কেমন দিশেহারা হয়ে পড়ল। এক নিমেষে সে যেন ভুলেই গেল সে কে। অন্যদিকেও যে হৃদস্পন্দন দ্রুত হয়ে যায়নি তা নয়। এলমোর ছোট্ট শহর। এখানে জিমির মতন এমন নজর কাড়া স্মার্ট চেহারার পুরুষ খুব একটা দেখা যায় না। ব্যাংকের গেটের সিঁড়িতে বসে থাকা ছেলেটিকে ডেকে সে বলল, হ্যালো, এই যে ব্রাদার। আমি? হ্যাঁ হ্যাঁ, তোমাকেই বলছি। আচ্ছা, তুমি কি এই ব্যাংকেই কাজ করো? না, মানে আমি ব্যাংকে তো কাজ করি না, এখানে এমনিই বসে আছি। কেন বলুন তো, কোনো প্রবলেম আছে? না 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 না, নো প্রবলেম। আসলে আমি এই শহরে নতুন এসেছি, এখানকার সব কিছু এখনও সেভাবে চিনে উঠতে পারিনি। ও আচ্ছা, একটা কথা বলো তো। তার আগে এই নাও 10 সেন্ট। এবারে বলো তো, এই শহরের সবচেয়ে ভালো মাংস কোন বাজারে পাওয়া যায়? ছেলেটিকে ইতস্তত করতে দেখে আর একটা 10 সেন্ট বাড়িয়ে দিল জিমি। আচ্ছা, ওকে, ওয়েট, এই নাও আরও 10 সেন্ট। বলো। আগে এই তো, এই সামনের রাস্তাটা ধরে একটু এগিয়ে গেলেই বাঁদিকে একটা বড় বাজার পড়বে। সেখানে মাংসের বেশ কয়েকটা দোকান আছে, সব খাসা দোকান। শুধু মাংস কেন, আপনি চাইলে আমি তো আপনাকে। ততক্ষণে ব্যাংক থেকে বেরিয়ে এসে জিমির সামনে দিয়ে হেঁটে চলে গেল সেই তরুণী। তার চলাফেরা, চোখের দৃষ্টি এমন যেন জিমির উপস্থিতি সম্পর্কে সে সম্পূর্ণ অচেতন। তার সেই রাজকীয় উদাসীনতা জিমিকে যেন আরো মাতাল করে দিল। আচ্ছা ব্রাদার, এইমাত্র যে মহিলা চলে গেলেন, উনি মিস পলি সিমসন, তাই না? আরে না না, পলি সিমসন কেন হতে যাবেন? উনি হলেন মিস অ্যানাবেল অ্যাডামস, এই এলমোর ব্যাংকের মালিকের মেয়ে। ও বুঝেছি, আপনি তো শহরে নতুন। আচ্ছা স্যার, আপনার ওই ঘড়ির চেনটা কি সোনার? আপনি আমাকে আরও 10টা সেন্ট দিতে পারেন, একটা বুলডগ কিনবো। জিমি সামান্য হেসে ছেলেটির হাতে 10 সেন্ট গুঁজে দিয়ে সোজা চলে গেল প্ল্যান্টার্স হোটেলে। হোটেলের লগবুকে নিজের নাম লিখল মিস্টার রাল্ফ ডি স্পেন্সার এবং ওই নামেই একটা রুম নিল। হোটেলের একটি কম বয়সী ছেলে তার ঘরটা দেখিয়ে দিতে এগিয়ে যাবে বলে জিমির সুটকেসটা তুলতে গেলে সে বাধা দিয়ে বলে উঠল, রাখো। কেন? ওটা আমিই নিয়ে যাচ্ছি। তুমি আমাকে ঘরের চাবিটা দিয়ে দিলেই হবে। আচ্ছা ভাই, তুমি তো মনে হচ্ছে এলমোরেরই বাসিন্দা। হ্যাঁ। মানে আমি আসলে এই শহরে একেবারেই নতুন। ভাবছি একটা ব্যবসা করব এখানে, বুঝলে তো। তুমি এখানকার লোক বলেই জিজ্ঞেস করছি, এখানে জুতোর ব্যবসা শুরু করলে কেমন চলবে বলে তোমার মনে হয়? জিমির পোশাক আশাক, চলাফেরা আর ব্যবহারে ছেলেটি মুগ্ধ হল। শুধুমাত্র জিমির জুতো বাঁধার কৌশল দেখেই সে বুঝতে পারল লোকটা মোটেই এলেবেলে নয়। জুতো সম্পর্কে তার যথেষ্টই ধারণা আছে। সরল মনেই সে বলল, জুতোর তো এখানে বেশ ভালোই চাহিদা আছে মশাই। যদিও শহরে একচেটিয়া কোনো জুতোর দোকান নেই, ওই সাধারণ ড্রাই গুডস বা জেনারেল স্টোরেই সব বিক্রি হয়। তবে এখানে সব লাইনেই ব্যবসা মোটামুটি ভালোই চলে। আশা করি মিস্টার স্পেন্সার আমাদের শহরেই নতুন কিছু শুরু করবেন। দেখুন, থাকার জন্য শহরটা অত্যন্ত মনোরম, আর এখানকার লোকজনও খুব মিশুকে। দেখবেন আপনার এখানে খুব ভালো লাগবে।
থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এর পরের ঘটনা যাকে বলে সিনেমার মতো। জিমি ভ্যালেন্টাইনের ভস্য থেকে জন্ম নিল মিস্টার রাল্ফ ডি স্পেন্সার নামে এক ফিনিক্স পাখি। এলমোর শহরে শুরু হলো তার নতুন জীবন। মিস্টার স্পেন্সার খুলে ফেললেন একটি জুতোর দোকান। ক্রমে ব্যবসার শ্রীবৃদ্ধিও ঘটল, সামাজিক দিক থেকেও সফলতা এলো। বন্ধু এবং পরিচিত মহলে তার মর্যাদা বেশ অনেকটা বেড়ে গেল। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ঘটনাটা তার জীবনে ঘটল সেটা হলো শেষমেশ মিস্টার রাল্ফ ডি স্পেন্সারের পরিচয় হলো মিস অ্যানাবেল অ্যাডামসের সঙ্গে। আর সেখান থেকেই সেই পরিচয় ক্রমেই পরিণয়ের দিকে এগিয়ে গেল। ইতিমধ্যে কেটে গেছে গোটা একটা বছর। এলমোরের সফল জুতো ব্যবসায়ী রাল্ফ ডি স্পেন্সার আর 2 সপ্তাহ পরই তাঁর প্রণয়িনী মিস অ্যাডামসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। এলমোর শহর যেন তাঁর নতুন জীবনের জন্য 2 হাত বাড়িয়ে রেখেছে। এই জীবনে কোনো কালিমা নেই, আছে শুধু প্রেম, সফলতা, প্রতিষ্ঠা আর শান্তি। ব্যাংক মালিক মিস্টার অ্যাডামসও স্পেন্সারকে খুবই পছন্দ করেন। অ্যাডামস পরিবার এবং অ্যানাবেলের বিবাহিত দিদির পরিবারের সঙ্গে রাল্ফ এতটাই মিশে গিয়েছিল যেন সে দীর্ঘদিন ধরেই এই পরিবারের একজন সদস্য। বিয়ের কয়েকদিন আগে রাল্ফ তার এক বিশ্বস্ত বন্ধুকে সেন্ট লুইসের এক নিরাপদ ঠিকানায় একটি চিঠি লিখে পাঠালো। মাই ডিয়ার ফ্রেন্ড, আগামী বুধবার রাত 9টায় লিটল রকে সালিভানের ডেরাতে চলে এসো। আমার ছোটোখাটো কয়েকটা ব্যাপার তোমাকে দিয়ে মিটিয়ে নিতে চাই। আর হ্যাঁ, জেনে অত্যন্ত খুশি হবে যে তোমাকে উপহার হিসেবে আমার যন্ত্রপাতির বাক্সটা দিয়ে যেতে চাই। ওগুলি $1000 দিলেও এই তল্লাটে কেউ তৈরি করতে পারবে না। 1 বছর হলো আমি পুরনো জীবন ছেড়ে বেরিয়ে এসেছি। এখন আমার একটি চমৎকার জুতোর দোকান আছে। আমি এখন সৎ পথে উপার্জন করছি। আর 2 সপ্তাহ পরেই আমি বিশ্বের সর্বশ্রেষ্ঠ সুন্দরী নারীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হব। আমি বুঝতে পেরেছি মাই ফ্রেন্ড, এটাই প্রকৃত জীবন, সোজা সৎ পথে চলা জীবন। লক্ষ লক্ষ $, দিলেও আমি হাতে আর ময়লা স্পর্শ করব না। বিয়ের পর ভাবছি দোকানপাট বিক্রি করে পশ্চিমে চলে যাব, যেখানে থাকবে না কোনো পুরনো হিসেব নিকেশ, থাকবে না প্রতিনিয়ত পুরনো জীবনের হাতছানি কিংবা ধরা পড়ে যাওয়ার ভয়। জানো তো, এই মেয়েটি আমার জীবনে যেন একজন দেবদূত। সে আমাকে বিশ্বাস করে, ভালোবাসে, ভরসা করে। না না মাই ফ্রেন্ড, আমি আর কখনো অসৎ পথে অন্ধকারের রাস্তায় হাঁটব না, সারা দুনিয়া হাতের মুঠোয় চলে এলেও না। সালিভানের ডেরায় অতি অবশ্যই এসো, কারণ তোমার সঙ্গে দেখা আমায় করতেই হবে। সঙ্গে যন্ত্রপাতিগুলোও নিয়ে আসবো। ইয়োর ওল্ড ফ্রেন্ড জিমি। সেই রাতেই এলমোর শহরে এসে পৌঁছলেন গোয়েন্দা বেন প্রাইস। ভাড়া করা ছোট গাড়িটি করে নীরবে টহল দিতে থাকলেন রাল্ফ ডি স্পেন্সারের বাড়ির আশেপাশে। আশপাশের লোকজনকে টুকটাক প্রশ্নও করলেন। সন্ধ্যের সময় রাল্ফের জুতোর দোকানের ঠিক উল্টো দিকের ওষুধের দোকান থেকে তিনি দেখলেন দোকানের ভেতর অত্যন্ত মনোযোগ সহকারে কাজ সামলাচ্ছে সে। তার শরীরের কোথাও সেই পুরনো জিমির স্পর্শমাত্র নেই। যেন বরাবরের এক পেশাদার ব্যবসায়ী ধীরে ধীরে নিজের কাজকর্ম, স্বভাব, আচরণের মধ্যে দিয়ে এই শহরের সঙ্গে অনায়াসে মিশে যাচ্ছে। কিন্তু বেনের গোয়েন্দা মন জানে রাল্ফের আসল পরিচয়। সো নাইস টু মিট ইউ অ্যাগেইন, জিমি ভ্যালেন্টাইন। তাহলে তুমি এখন ভালো মানুষটি সেজে
ব্যাংকের মালিকের মেয়েকে বিয়ে করতে চলেছ, তাই তো? ঠিক আছে, আমিও দেখব কিভাবে এই বিয়েটা হয়। এরপর 3 দিন ধরে তিনি অনুসরণ করলেন রাল্ফ স্পেন্সার নামের লোকটিকে। সকাল থেকে রাত অবধি নজর রাখলেন তার গতিবিধির ওপর। না, সন্দেহজনক কিছুই নজরে পড়েনি তার। কিন্তু বেন প্রাইস যে লোকটিকে হাড়ে হাড়ে চেনেন। সেদিন সন্ধ্যায় নিস্তব্ধ এলমোর পার্কের একটা বেঞ্চের কোণে বসে আছেন বেন, মুখটা পত্রিকার আড়ালে ঢাকা। এটা র্যালফের বাড়ির খুব কাছের একটা পার্ক। বেন বসেছেন মেপল গাছের ছায়ায়। তার গত 3 দিনের অভিজ্ঞতা বলছে র্যালফ অ্যানাবেলের সঙ্গে পার্কে আসবে। কিছুক্ষণ পর সত্যিই বেন দেখতে পেলেন জিমি ওরফে র্যালফ আর অ্যানাবেলকে। আজ তাদের সঙ্গে রয়েছে 2টি বাচ্চা। বেন চিনে ফেললেন তাদেরকেও। অ্যানাবেলের দিদির 2 মেয়ে অ্যাগাথা আর মেয়ের হাত ধরে র্যালফ পার্কের রাস্তা দিয়ে হেঁটে আসছে। তুমি কিন্তু ওদের মাথায় তুলছো র্যালফ। এখন থেকে ওরা তো দেখছি শুধু তোমার কথাই শুনবে, আমার নয়। কি আন্ট অ্যানাবেলকে মনে হচ্ছে ভুলেই যাচ্ছ তোমরা? আহা, কাউকে না কাউকে তো ওদের এই কার্ডের ম্যাজিকটা শেখাতেই হবে, তাই না? আঙ্কেল র্যালফ, সেই ম্যাজিকটা আবার দেখাও না। ঠিক আছে ঠিক আছে, তবে এটা কিন্তু আমাদের সিক্রেট, কাউকে বলা চলবে না। হালকা হাসির শব্দে বাতাস ভরে উঠল। বেন একটু নড়ে উঠলেন, পত্রিকার কোণ নামিয়ে দেখলেন। তাঁর চোখে ক্লান্তি, সন্দেহ আর বিস্ময় মাখানো একটা অদ্ভুত মিশ্র আলো খেলে যাচ্ছিল। ঠিক সেই সময় তাঁর সহকর্মী বার্নি নিঃশব্দে পাশে এসে বসলেন। বার্নি নিচু গলায় বললেন, তুমি কি এখন বাচ্চাদের খেলা দেখেই কাজ সারছো বেন? ব্যাপার কি বলো তো? বেন প্রাইসেরও হৃদয় কি গলতে শুরু করলো নাকি? শিয়াল যতই মানুষের বেশ ধরে থাকুক, সে কিন্তু শিয়ালই থাকে বার্নি। ঠিক, তবুও দেখো, লোকটা এখানে কিন্তু বেশ গুছিয়ে নিয়েছে জীবনটা। বিশ্বাস করা কঠিন এ সেই মানুষ যে মন্টগোমারি ভল্টে হানা দিয়েছিল। ওইটাই যে ওদের কৌশল, বিশ্বাস করাতে শেখে। মুখে হাসি আর মনে মনে কিন্তু তালা ভাঙার ছক। আমি এমন মুখ আগেও দেখেছি, চমকপ্রদ মুখোশ, কিন্তু ভিতরটা সেই পুরনো শীতল লোভে ভরা। ওর পা ঠিক পিছলবে বার্নি। এরা সবাই কোনো না কোনো সময় ঠিক পিছলে যায়, আর আমি ঠিক সেই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছি। আচ্ছা বেন, এমনটাও তো হতে পারে যে লোকটা হয়তো সত্যি একেবারে বদলে গেছে, হয়তো সত্যি। বার্নি, এই লোকটা 3টে ডিস্ট্রিক্ট জুড়ে একাধিক ভল্ট ভেঙেছে, নিজের এতটুকু চিহ্ন রাখেনি। আমাদের জন্য কি রেখে গেছে? একটা বিরাট জিরো। এরা বদলায় না বার্নি, এদের স্বভাবও এদের মনের মতোই, শীতল, অপরিবর্তনশীল। কি জানি, আমার কেন জানি না লোকটাকে এখানে দেখে সত্যি খুব খুশি বলে মনে হচ্ছে বেন। দেখো দেখো কেমন আনন্দে বাচ্চা দুটোর সঙ্গে খেলা করছে। আনন্দে থাকা মানুষ পালিয়ে বেড়ায় না বার্নি। আমি জানি ও এখনো পালাচ্ছে, নতুন নামের আড়ালে, আনন্দে থাকার ভান করে। আমি অপেক্ষা করব, আর একবার, শুধু আর একটিবারও ভুল করুক, তারপর আমার হাত থেকে ওর আর নিস্তার নেই। তখন সে জিমি হোক কিংবা র্যালফ স্পেন্সার। ইটস ইয়োর কেস বেন, তোমার চেয়ে ভালো আর কে বুঝবে। গুড লাক। বার্নি চলে যান। বেন একা দাঁড়িয়ে থাকেন অন্ধকারে। দূরে অ্যানাবেলের হাসির শব্দ মিলিয়ে যায় বাতাসে। সূর্যাস্তের পর এই পার্কে আলো কম আসে।
আর বেনের মনে জমে ওঠে এক অদ্ভুত শীতল দৃঢ়তা। পৃথিবী যতই বদলাক, ন্যায় বিচারের নিয়ম বদলায় না। জিমি যদি আর একবারও ভল্টে হাত দেয়, বেনকে কেউ আটকাতে পারবে না। তার হৃদয় হয়তো ক্লান্ত, কিন্তু তার পেশাদার বিবেক এখনো ইস্পাতের মতো ঠান্ডা। সকালের সূর্যালোক অ্যাডামস পরিবারের ড্রয়িং রুম ভরিয়ে তুলেছে। আজ রাল্ফ সকাল সকাল অ্যাডামসদের বাড়ি চলে এসেছে। ব্রেকফাস্ট সেরেই সে অ্যানাবেলের দিদি ও তার 2 মেয়েকে নিয়ে তার বিয়ের স্যুট অর্ডার করতে আর সেই সঙ্গে অ্যানাবেলের জন্য কিছু উপহার কিনতে লিটল রকে যাবে। তার অতীত জীবন ছেড়ে এলমোরে চলে আসা পর্যন্ত এই 1 বছর রাল্ফ শহরের বাইরে যায়নি। মিস্টার অ্যাডামসের মন মেজাজ আজ বেশ ভালো। ব্রেকফাস্ট টেবিলে বসে তার চোখ এখন খবরের কাগজে। তার ঠিক পাশেই বসা রাল্ফের চোখেও এক ধরনের তৃপ্ত নীরবতা। রাল্ফ, দিনটা কিন্তু আজ ভারী চমৎকার। কেমন সুন্দর রোদ উঠেছে দেখো। তোমরা তো আজ আবার লিটল রকে যাচ্ছ। দেখো কিন্তু বাচ্চারা যেন পুরো শহরটাকেই আবার ওলট পালট না করে দেয়। আপনি চিন্তা করবেন না স্যার, আমি ওদের শান্ত রাখার যথাসাধ্য চেষ্টা করব। যদিও জানি এই 2 রাজকুমারীর সঙ্গে লড়াইয়ে জেতা খুব মুশকিল। আই এম শিওর। তবে তবে ওরা ওদের আঙ্কেল র্যালফকে বেশ পছন্দ করে, কি তাই তো? ইয়েস, উই লাভ ইউ আঙ্কেল র্যালফ। আঙ্কেল, আজকে কিন্তু আমার অনেকগুলো ক্যান্ডি চাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আঙ্কেল, আমার কিন্তু রেড আর ইয়েলো কালারের রিবন চাই। বাপ রে, ক্যান্ডি আর রিবন, 2 প্রিন্সেসের অর্ডারগুলো কিন্তু দুর্দান্ত। ঠিক আছে, কোনো চিন্তা নেই, আঙ্কেল র্যালফ তোমাদের আদেশ অবশ্যই পালন করবে। তোমরা কিন্তু দিন দিন অত্যন্ত দুষ্টু হয়ে যাচ্ছ। আর র্যালফ, তুমিও ওদেরকে যেভাবে প্রশ্রয় দিচ্ছ, এরপর কিন্তু ওদের পিছু ছাড়ানো মুশকিল হয়ে যাবে, আমি বলে দিলাম। তবে হ্যাঁ, এটা তো সত্যি যে তুমি এখন এ বাড়িরই একজন ইম্পর্ট্যান্ট মেম্বার। দেখো র্যালফ, বাবা তোমার ওপরে কত সহজে আর নিশ্চিন্তেই আমাদের এত জনের দায়িত্ব দিয়ে দিল, তাও আবার বিয়ের কেনাকাটার মতো গুরুতর ব্যাপারে। সত্যি দিদি কিন্তু ঠিক কথাই বলছে বাবা। র্যালফকে তুমি এতটাই ঘরের মানুষ করে নিয়েছো যে তোমার হাবভাব দেখে মনে হয় আমরাই যেন নতুন অতিথি এই বাড়িতে। আমাদের বাবা কিন্তু তার আদরের ছোট্ট মেয়েটাকে বড্ড মিস করবে, কি বাবা, তাই তো? তবে একটা কথা কিন্তু বলতেই হচ্ছে, মেয়ের বিয়ে দিয়ে বাবা এমন একজন জামাই পাবে যে এই পুরো বাড়িটা একা হাতেই সামলাতে পারবে। আমি শিওর র্যালফের হাতে জাদু আছে। দর কষাকষিটা নিতান্তই খারাপ নয়। হ্যাঁ রাল্ফ, তোমার মতো জামাই পেয়ে আমি কিন্তু সত্যিই অনেকটা নিশ্চিন্ত। অ্যানাবেলের বয়স অল্প, জীবন সম্পর্কে ওর অভিজ্ঞতা আর কতটুকুই বা, কিন্তু তোমার মতো হাজবেন্ড ওর পাশে থাকলে ওর নতুন জীবনটাও খুব সুন্দর হয়ে উঠবে, তা আমি জানি। রাল্ফ নিজের চারপাশটা তাকিয়ে নিয়ে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে অ্যানাবেল আর তার দিদির স্নিগ্ধ হাসি, বাচ্চাদের উচ্ছ্বাস, মিস্টার অ্যাডামসের প্রশান্ত মুখ। তার চোখেও এক মুহূর্তের জন্য জ্বলে ওঠে একরকম কোমল উষ্ণতা। এই গত 1 বছরে এই পরিবারের কাছ থেকে রাল্ফ স্পেন্সার যতটা ভালোবাসা স্নেহ পেয়েছে, জিমি ভ্যালেন্টাইনের কপালে সে সুখের ছিটে ফোঁটাও ছিল না। জীবনটা কি অদ্ভুত, তাই না? এর অর্ধেকটাই কেটে যায় অর্থ উপার্জন আর সাফল্যের পেছনে দৌড়ে দৌড়ে। অথচ শেষমেশ দেখা যায় যা কিছু চাওয়ার ছিল তা যেন এই ব্রেকফাস্ট টেবিলের চারদিকেই সাজানো রয়েছে। আমার পরম সৌভাগ্য অ্যানাবেল যে এই শহরে পা দিয়েই তোমার দেখা পেয়েছিলাম।
ব্রেকফাস্ট সেরে সকলে মিলে লিটল রকের দিকে যাত্রা শুরু করল। পথে পড়ল সেই হোটেল প্ল্যান্টার্স, জিমির রাল্ফ হয়ে ওঠার শুরুর দিনগুলোর আস্তানা। কিছুক্ষণের জন্য গাড়ি থামিয়ে হোটেলে ঢুকে নিজের নামে বুক করা রুম থেকে সে নিয়ে এলো সেই সুদৃশ্য সুটকেসটা। স্টেশনে পৌঁছবার আগে তারা সকলে এলমোর ব্যাংকে একবার দাঁড়ালো। মিস্টার অ্যাডামসের আজ একটা অত্যন্ত জরুরি কাজ আছে ব্যাংকে। ব্যাংকে একটা নতুন ভল্ট বসানো হয়েছে, আজ তারই উদ্বোধন। এলমোরের মতো একটা ছোট শহরে এত আধুনিক ভল্ট এই প্রথম। স্বভাবতই ব্যাংকের মালিক মিস্টার অ্যাডামসের গর্বের শেষ নেই। তিনি চেয়েছিলেন তার পরিবারের সকলেও এমন দুর্দান্ত জিনিসটা একবার চোখে দেখুক। গাড়ি থেকে নেমে অত্যন্ত ভারী সুটকেসটা এবারে রাল্ফ ব্যাংকের মেঝেতে নামিয়ে রাখল। এতক্ষণ এক মুহূর্তও সুটকেসটা নিজের কাজ ছাড়া করেনি সে। তারপর এই পাশে দাঁড়িয়ে থাকা অ্যানাবেলের দিকে চোখ গেল তার। শিশুর মতো অনাবিল আনন্দে সে যেন ডগমগ করছে। মুগ্ধ দৃষ্টিতে তার দিকে চেয়ে থাকতে থাকতে হঠাৎই অ্যানাবেল রাল্ফের মাথার টুপিটা ছোঁ মেরে নিজের মাথায় পরে নিল, আর পায়ের কাছে রাখা সুটকেসটা তুলে নিল দুই হাতে। খিলখিল করে হাসতে হাসতে বলে উঠল, রাল্ফ, মাই ডিয়ারেস্ট, দেখো দেখো আমাকে কি চমৎকার ড্রামারদের মতো দেখাচ্ছে না? উফ বাবারে, কি ভারী সুটকেসটা, মনে হচ্ছে যেন সোনার ইট দিয়ে ভরা। কি আছে এর ভেতরে? ডার্লিং, ওর মধ্যে প্রচুর নিকেল করা শু হর্ন আছে, আর এগুলো সবই এক্সট্রা, ফেরত দিতে হবে। ভাবলাম নিজে হাতে করে ফেরত দিয়ে এলে পার্সেলের খরচটা অন্তত বাঁচবে। এখন আমাদের সামনে নতুন জীবন, অ্যানাবেল, একটু হিসেব করে চলতে হবে বই কি। ও তাই বুঝি আমার হবু বরটি এত খাটাখাটনি করছে? অন্যদিকে মিস্টার অ্যাডামস ততক্ষণে নতুন সিন্দুক এবং ভল্ট নিয়ে বেশ ব্যস্ত হয়ে পড়েছেন। অত্যন্ত গর্বের সঙ্গে তিনি সকলকে ভল্ট আর সিন্দুকের কৌশলগুলি বোঝাচ্ছিলেন। ভল্টটা আকারে বেশ ছোটখাটো, তবে এর পেটেন্ট করা দরজাটাই এর আসল কৌশল। হাতলটা ঘুরিয়ে দিলেই একসঙ্গে 3খানা শক্ত ইস্পাতের বোল্ট বন্ধ হয়ে যায়। এর সঙ্গেই লাগানো আছে একটা টাইম লক। নির্ধারিত সময়ের আগে বা পরে লকটি খোলা কারও সাধ্য নয়, এটা বলাই যায়। মোট কথা, এলমোর ব্যাংক এবং এখানকার লোকজন এর আগে কখনো এরকম অত্যাধুনিক ভল্ট চোখে দেখেনি। মিস্টার অ্যাডামস সহজ উচ্ছ্বাস নিয়ে রাল্ফকেও ভল্টের কৌশলগুলি ব্যাখ্যা করলেন। রাল্ফও কোনো রকম অযাচিত আগ্রহ না দেখিয়ে শুধু সামান্য সৌজন্য দেখাল। অ্যানাবেলের দিদির দুটি শিশুকন্যা মেয়ে ও অ্যাগাথাও যেন উত্তেজনায় ফুটছে। এদিক ওদিক ছুটোছুটি করতে করতেই তারা অনবরত ভল্টের দরজা আর টাইম লকটা নাড়াঘাঁটা করতে থাকে। এসবের মধ্যে কখন যেন ব্যাংকের ভেতরে ঢুকে পড়েছিলেন বেন প্রাইস। হ্যাঁ, গত 2 দিন ধরে তিনি জিমি ওরফে রাল্ফের ওপর থেকে তার নজর সরাননি মোটেই। পরিচিত কোনো একজনের খোঁজে এসেছেন বলে ভেতরে ঢুকে আবারও তিনি রাল্ফের ওপরে নজর রাখলেন। তিনি জানেন ব্যাংক হল জিমি ভ্যালেন্টাইনের দুর্বলতা। কে বলতে পারে জিমির যে পা ফসকানোর অপেক্ষায় বেন রয়েছেন এতদিন ধরে, হয়তো আজ এখানেই সেটা ঘটে যাবে। দাঁতে দাঁত চেপে অপেক্ষা করতে থাকেন তিনি। হঠাৎই এক নারী কণ্ঠের আর্ত চিৎকারে চারিদিক যেন ফেটে পড়ল, সঙ্গে শিশুদের কান্না আর হইচই। প্রাথমিক চমক কাটতেই জানা গেল যে অ্যানাবেলের দিদির 9 বছরের কন্যা মেয়ে ছোট বোন অ্যাগাথাকে ভল্টের ভেতর ঢুকিয়ে খেলার ছলে দরজাটা টেনে দিয়েছে। তারপর বোল্টগুলি এঁটে দিয়ে কম্বিনেশন লকটাও ঘুরিয়ে পাকাপাকি বন্ধ করে ফেলেছে অত্যাধুনিক ভল্টের ততোধিক কঠিন দরজাটা।
মিস্টার অ্যাডামস দুহাতে নিজের মুখটা চেপে আতঙ্কে হাহাকার করে উঠলেন। কান্নাকাটি জুড়ে দিল অ্যানাবেলের দিদি। ব্যাংকের চারিদিকে একটা আতঙ্ক আর হতাশার পরিবেশ তৈরি হয়ে গেল মুহূর্তে। অ্যাগাথার কান্নার আওয়াজও ক্রমাগত ক্ষীণ হয়ে আসছে যেন। ও ডিয়ার লর্ড, ও ডিয়ার লর্ড, এ কি হয়ে গেল? এই দরজা যে আর খোলা যাবে না, আর খোলা যাবে না। লকটা ভুল কম্বিনেশনে লাগিয়ে ফেলেছে। ও মাই ডিয়ার লর্ড, কি হবে এবার? কি হবে? আগাথা, আগাথা মাই বেবি, তোমার কিচ্ছু হবে না সোনা, তুমি ভয় পেও না। কেউ একজন দরজাটা খুলে দাও না প্লিজ, ভেঙে ফেলো না দরজাটা। এই শহরে কি একটাও এমন মানুষ নেই যে এই দরজাটা খুলতে পারে? এমন কেউ নেই যে আমার অ্যাগাথা সোনাকে এই ভল্টটা থেকে বের করে আনতে পারে? এদিকে অ্যানাবেলের বদ্ধমূল ধারণা ছিল যে সমস্ত মুশকিল আসান করতে পারার এক অদ্ভুত ক্ষমতা আছে র্যালফের মধ্যে। তাই সে র্যালফের কাছেই আকুতি জানালো কিছু একটা উপায় বের করার জন্য। র্যালফ যেন অ্যানাবেলের আকুতির অপেক্ষাতেই ছিল। র্যালফ জানতো যে এই আকুতিতে সাড়া দিলে নিজের যে অতীতটা সে বুকের মধ্যে চেপে রেখেছিল এতদিন ধরে, যে অতীতকে সে বারবার ভুলতে চেয়েছে, তা আজ এক মুহূর্তেই সকলের সামনে বেরিয়ে পড়বে। আর এই শহরে তার তিল তিল করে গড়ে তোলা জীবনটাও নষ্ট হয়ে যাবে। সকলের সামনে পাথরের মতো সে দাঁড়িয়েছিল এতক্ষণ, অথচ ভেতরে ভেতরে ছটফট করছিল। সেটা যতটা অ্যাগাথার অসহায় অবস্থার জন্য, ততটাই তার বুকের মধ্যে লুকিয়ে রাখা সত্যিটা বের করে দিয়ে অপরাধ বোধের হাত থেকে মুক্তি পাওয়ার আশায়। অ্যানাবেলের কান্নামাখা মুখটা আলতো করে দুহাতে তুলে ধরল সে। তারপর অ্যানাবেলের গাউনে তার বুকের কাছে গুঁজে রাখা গোলাপটার দিকে নির্দেশ করে বলল, অ্যানাবেল, আই লাভ, তোমার এই গোলাপটা দেবে আমায়? উপস্থিত সকলের মতো অ্যানাবেলও র্যালফের এই অদ্ভুত অনুরোধে স্বাভাবিকভাবেই অত্যন্ত অবাক হয়ে গেল। তা সত্ত্বেও সাবধানে নিজের জামা থেকে গোলাপখানা খুলে নিয়ে তুলে দিল র্যালফের হাতে। র্যালফ হাসি মুখে গোলাপের পাপড়িতে একটা চুম্বন এঁকে দিল। তারপর বুক পকেটে গোলাপটা রেখে গায়ের কোটটা খুলে ছুঁড়ে ফেলে দিয়ে শার্টের আস্তিন গুটিয়ে এগিয়ে গেল ভল্টের দরজার দিকে। আর মুহূর্তের মধ্যে র্যালফ টি স্পেন্সারের শরীরে যেন জেগে উঠল জিমি ভ্যালেন্টাইন। এখানে অযথা ভিড় করবেন না, সকলে সরে দাঁড়ান। বেশ কর্তৃত্বের সঙ্গে কথাগুলো বলেই জিমি তার সুটকেসটা টেবিলের ওপর রাখল। বের করে নিল দরকারি যন্ত্রপাতি। ভল্টের লকের গায়ে সেই সব যন্ত্রপাতিগুলোকে একে একে ঢুকিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেখতে লাগলো জিমি। মাঝে মাঝেই সে গুনগুন করে গান গাইছে, শীষ দিচ্ছে। আশেপাশে সকলে অবাক বিস্ময়ে জিমিকে দেখতে থাকে। প্রায় 1 মিনিট পরে জিমি তার প্রিয় ড্রিল যন্ত্রটা লোহার দরজার গায়ে চেপে ধরল। মিনিট খানেকের মধ্যেই তীব্র শব্দে যন্ত্রটা দরজা ছেদ করতে শুরু করল। আর ঠিক 10 মিনিটের মধ্যেই, হ্যাঁ, জিমির আগের সমস্ত রেকর্ড ভেঙে মাত্র 10 মিনিটেই ড্রিল তার কামাল করে দেখালো। বোল্টগুলি খুলে ফেলে অবশেষে সে খুলে ফেলল ভল্টের লোহার দরজা। ভেতরে ততক্ষণে ভয়ে, আতঙ্কে, ক্লান্তিতে ছোট্ট অ্যাগাথা প্রায় অচেতন হয়ে পড়েছে। আগাথা, আগাথা সোনা মা আমার, এই তো দেখো, এই তো মা এখানে। আগাথা, আগাথা। দরজার বাইরে অপেক্ষারত প্রত্যেকটা মানুষ তখন মন্ত্রমুগ্ধের মতো জিমির দিকে তাকিয়ে আছে, ঠিক যেন এক ম্যাজিশিয়ান এসে একটা অসম্ভবকে সম্ভব করে দিল। কিন্তু ঘটনার নায়কের এসবে কোনো ভ্রুক্ষেপই নেই। জিমি তার প্রিয় সুটকেসটা বন্ধ করল, মাটিতে পড়ে থাকা কোটটা তুলে নিয়ে ধীরে ধীরে এগিয়ে গেল ব্যাংকের গেটের দিকে।
দূর থেকে তার কানে ভেসে এলো একটা ডাক, রাল্ফ! তার অতি পরিচিত, অতি প্রিয় একটা কণ্ঠস্বর। কিন্তু তাও সে পেছনে ফিরল না। গেটের ঠিক পাশেই দাঁড়িয়ে থাকা লোকটির দিকে ফিরে একগাল হেসে বলল, হ্যালো মিস্টার প্রাইস। চোর পুলিশ খেলাটা এবার বোধহয় শেষ হলো তাহলে। আর খেলার শেষে আমাদের আবারও দেখা হয়েই গেল। চলুন তাহলে, আর দেরি করে লাভ নেই। আই এম রেডি। এক্সকিউজ মি, আই থিঙ্ক আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে মিস্টার স্পেন্সার। আমি কিন্তু আপনাকে চিনি না। হ্যাঁ, শুধু এটুকু শুনেছি আগামী কয়েকদিনের মধ্যে আপনার বিয়ে। আমার আগাম শুভেচ্ছা রইল আপনাদের জন্য। ভালো থাকবেন মিস্টার স্পেন্সার। গুড বাই। বেন প্রাইস চলে গেলেন, আর জিমি ভ্যালেন্টাইন কিংবা র্যালফ ডি স্পেন্সার কি করল? এলমোরের রোদ, বাতাস, এখানকার গাছপালা, মানুষজন, এখানে তার গড়ে নেওয়া নতুন জীবন, সব কিছু কেমন যেন স্তব্ধ হয়ে রয়েছে। 1 বছরের ভয়, 1 বছরের অপেক্ষা, সব যেন এক নিঃশ্বাসে মুক্তি পেয়েছে মানুষটার মন থেকে। আগামী দিনগুলোতে তার জন্য কি অপেক্ষা করছে সে জানে না। শুধু সেই মুহূর্তটা সে প্রাণ ভরে বেঁচে নিতে চায়। ঝলমলে আকাশের দিকে তাকালো জেমি ওরফে রাল্ফ, আর তার মুখ দিয়ে বেরিয়ে এলো একটাই নাম, ও অ্যানাবেল, মাই অ্যানাবেল। শুনলেন ও হেনরির রচনা আ রিট্রিভড রেফরমেশন অবলম্বনে জিমি ভ্যালেন্টাইন। 1862 সালের 11 সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনাতে ও হেনরির জন্ম হয়। তার আসল নাম উইলিয়াম সিডনি পোর্টার। 1904 সালে প্রকাশিত হয় ও হেনরির প্রথম ছোট গল্পের সংকলন ক্যাবেজেস অ্যান্ড কিংস। তারও আগে 1903 সালে কসমোপলিটন ম্যাগাজিনে বেরোয় আজকের গল্পটি। আ রিট্রিভড রেফরমেশন অবলম্বনে তৈরি হয়েছে একাধিক চলচ্চিত্র। তার মধ্যে অন্যতম 1915 সালে মরিস টার্নার পরিচালিত নির্বাক চলচ্চিত্রটি। আমাদের এই প্রযোজনার জন্য মূল রচনার অডিও রূপান্তর করেছেন জিনিয়া রায়, নির্দেশনা আম্রপালি ভট্টাচার্য, সৃজনশীল পরিচালনা তমালি চৌধুরী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিমি ভ্যালেন্টাইন, ঋতব্রত মুখোপাধ্যায়, বেন প্রাইস, অর্পণ কুমার শর্মা, সঙ্গে সুনয়না ভৌমিক, আর্য জানা, বিন্দ্যা পাত্র, অভিরূপ বন্দ্যোপাধ্যায় ও আম্রপালি ভট্টাচার্য। গল্প পাঠে শেখর, গল্পের সূত্রধার সুনয়না ভৌমিক, শব্দগ্রহণ সঞ্জিত গিরি, ধ্বনি পরিকল্পনা ও আবহ অভ্র, কার্যনির্বাহী প্রযোজক সুজাতা ঘোষ, প্রযোজনায় সাউন্ড আইডিয়াজ এবং মির্চি বাংলার পক্ষ থেকে সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে শুনুন বাংলায় বিশ্বসেরা। প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার বিশ্বের খ্যাতনামা সাহিত্যিকদের গল্প ও নাটক দিয়ে সেজে ওঠে মির্চি ফ্রাইডে ক্লাসিক্স।